বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব, ফিনান্স ব্যাংকিং বিভাগ দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণী আর একটা টপিক, সেটা হচ্ছে ব্যাংকের শ্রেণী বিভাগ। এই ব্যাংকের শ্রেণী বিভাগটা আমি এখানে এঁকে দিলাম, রেখাচিত্রের সাথে দেখালাম, কিন্তু তোমাদের এটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, সেই জন্য আমরা একটু আলোচনা করে দেবো। কেমন? ব্যাংকের শ্রেণী বিভাগটা আমরা দেখি প্রথমে মালিকানার ভিত্তিতে ব্যাংকে কত ভাগে ভাগ করা যাবে। কেমন? মালিকানার ভিত্তিতে দেখো, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। 4 নম্বরটা হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। কেমন? এটা হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যাংকে 4 ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। কার্যভিত্তিক মালিকানার পরে কিন্তু কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। এই কার্যভিত্তিক শ্রেণী বিভাগে আছে 1 নম্বরে আছে কেন্দ্রীয় ব্যাংক, 2 নম্বরে আছে বাণিজ্যিক ব্যাংক, 3 নম্বরে আছে বিশেষায়িত ব্যাংক। কিন্তু বিশেষায়িত ব্যাংক অনেকগুলো আছে, প্রায় এখানে আমি 16টার মধ্যে দিয়েছি। কেমন? 4 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে অন্যান্য ব্যাংক। অন্যান্য ব্যাংকের অধীনে আছে 1, 2, 3, 4। অন্যান্য ব্যাংকের অধীনে আছে 4টি। তাহলে প্রথমটা হলো মালিকানার ভিত্তিতে শ্রেণী বিভাগ, 4 ভাগে ভাগ করা যায়। কার্যভিত্তিক শ্রেণী বিভাগটা হচ্ছে 1, 2, 3, 4। এই বিশেষায়িত ব্যাংকগুলো অনেকগুলো আছে। কেমন? সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে সংগঠন কাঠামো ভিত্তিতে শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থী, সংগঠন কাঠামো ভিত্তিতেও আমরা ব্যাংকে 4 ভাগে দেখতেছি। এটা হচ্ছে একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। এখন আমাদের যেটা দাবি যেতে হবে সেটা হচ্ছে তালিকাভুক্তি ভিত্তিতে শ্রেণী বিভাগ। কেমন? তালিকাভুক্তি ব্যাংক আর একটা হচ্ছে অতালিকাভুক্তি ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে গ্রাহক সেবার ভিত্তিতে শ্রেণী বিভাগ। গ্রাহক সেবার ভিত্তিতে ব্যাংকের বিভাগে ভাগ করা যাচ্ছে। এটা হচ্ছে পাইকারি ব্যাংক, এটা হচ্ছে খুচরা ব্যাংক। এইটা হচ্ছে আমাদের ব্যাংকের শ্রেণী বিভাগ। তবে আমি ব্যাংকের শ্রেণী বিভাগ আজকে মালিকানার ভিত্তিতে থেকে আলোচনা করব, আর যদি সময় থাকে কার্যভিত্তিক থেকে কিছু আলোচনা করব, আর বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে আমাদের ব্যাংকের শ্রেণী বিভাগের আগে আমি ব্যাংকের ক্লাসটা আগে নিয়েছি, তবে আজকে একটু ব্যাংকের ধারণাটা একটু দেওয়ার চেষ্টা করব। কেমন? প্রিয় শিক্ষার্থী, ব্যাংক একটি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত সংগ্রহ, ঋণদান এবং বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী, চেক হস্তান্তর, বিনিয়োগ বাট্টাকরণ, পে অর্ডার, এই যাবতীয় কার্যাবলী সম্পাদন করে তাকে বলা হয় ব্যাংক। এই ব্যাংকের শ্রেণী বিভাগটা ভালো করে বুঝতে হবে। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আছে, যা তোমাদেরকে সঠিকভাবে যদি তোমরা চিহ্নিত করতে পারো, তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নটা কি হবে? সঠিক হবে। প্রিয় শিক্ষার্থী, এখন চলে আমরা মালিকানার ভিত্তিতে শ্রেণী বিভাগগুলো একটু আলোচনা করি। প্রথমটা হচ্ছে মালিকানার ভিত্তিতে যে ব্যাংকের শ্রেণী বিভাগ করা হয়েছে, প্রথম যেটা সেটা হচ্ছে সরকারি ব্যাংক। প্রথমটা কি বলতো? সরকারি ব্যাংক। সরকারি উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রণাধীন ব্যাংককে সরকারি ব্যাংক বলা হয়। আবার আমরা একটু বলি, সরকারি উদ্যোগে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংককে সরকারি ব্যাংক বলা হয়। আবার অনেকগুলো বেসরকারি ব্যাংক যদি সরকার চায়, জাতীয়করণের মাধ্যমে কিন্তু সরকারি ব্যাংকের আওতায় আনা যায়। যেমন আমাদের দেশে যে সরকারি ব্যাংকগুলো রয়েছে সেগুলো আমরা একটু বলি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ইত্যাদি। কেমন? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সরকারি ব্যাংক কি। আবার আমি আরেকবার একটু বলতেছি, সরকারি উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে বলা হয় সরকারি ব্যাংক। জাতীয়করণের মাধ্যমেও বেসরকারি ব্যাংকে সরকারি আওতায় আনা যায়। আমাদের দেশে যে সরকারি ব্যাংকগুলো আছে সেগুলো হচ্ছে সোনালী, জনতা, অগ্রণী ইত্যাদি। কেমন? এখন আমরা আলোচনা করব বেসরকারি ব্যাংক কি। ব্যক্তি উদ্যোগে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংককে কি বলা হয়? বেসরকারি ব্যাংক বলা হয়। এই বেসরকারি ব্যাংক আমাদের দেশে সবচেয়ে বেশি বেসরকারি ব্যাংক রয়েছে। কেমন? এই বেসরকারি ব্যাংকগুলো আমরা যেগুলো দেখি, এগুলো হচ্ছে ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক,
এফআইসিএল ব্যাংক, এনসিসি ব্যাংক, আরো অনেক ব্যাংক আছে, সেগুলো হচ্ছে বেসরকারি ব্যাংক। কেমন? তাহলে বেসরকারি ব্যাংকের সংজ্ঞাটা আমি আর একটু বলতেছি, একদম সহজ। সেটা হচ্ছে ব্যক্তি উদ্যোগী গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংকে বলা হয় কি ব্যাংক বলতো? বেসরকারি ব্যাংক। আমাদের দেশে অনেকগুলো বেসরকারি ব্যাংক আছে, যেমন আমাদের একদম পাশে আছে একটা এনসিসি ব্যাংক, ঢাকা মনে করো আরো আছে ঢাকা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এরপরে কি ডাচ বাংলা ব্যাংক, এফআইসিএল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অনেকগুলো বেসরকারি ব্যাংক আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 3 নম্বর, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। এটি অত্যন্ত সহজ। সরকার ও ব্যক্তি যৌথ উদ্যোগী, সরকার ও ব্যক্তি যৌথ উদ্যোগী গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংককে বলা হয় সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। অর্থাৎ সরকারের একটা অংশ থাকবে, ব্যক্তির একটা অংশ থাকবে। যৌথ উদ্যোগী এই ব্যাংকটাকে হয় প্রতিষ্ঠিত, পরিচালিত হয়। যেমন আমাদের বাংলাদেশ আছে রূপালী ব্যাংক লিমিটেড, এগুলো হচ্ছে সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। সরকারের বিশেষ আইন দ্বারা এবং সংবিধানের বিশেষ অধ্যাদেশের দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংককে বলা হয় স্বায়ত্তশাসিত ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলতেছি, সরকারের বিশেষ আইন এবং সংবিধানের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংককে বলা হয় স্বায়ত্তশাসিত ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এ ধরনের একটা উদাহরণ। বাংলাদেশ ব্যাংক একটি কি বলতো স্বায়ত্তশাসিত ব্যাংক। অর্থাৎ আমাদের দেশে অনেকগুলো আছে, বাংলাদেশ উন্নয়ন ব্যাংক এটা বলতে পারো, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংকের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি আবারও একবার বলার চেষ্টা করতেছি। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সরকারি ব্যাংক। সরকারি উদ্যোগে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংককে বলা হয় সরকারি ব্যাংক, তাই না? এরপরও আমরা জাতীয়করণের মাধ্যমে বেসরকারি ব্যাংকও সরকারি ব্যাংকের আওতায় আনা যায়। আমাদের দেশে যে সমস্ত সরকারি ব্যাংকগুলো রয়েছে, সোনালী, অগ্রণী, জনতা ইত্যাদি। এরপর হচ্ছে বেসরকারি ব্যাংক। ব্যক্তি উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে বলা হয় বেসরকারি ব্যাংক। আমাদের দেশে অসংখ্য বেসরকারি ব্যাংক রয়েছে, যেগুলো হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এনসিসি ব্যাংক, এফআইসিএল ব্যাংক ইত্যাদি। কেমন? এরপর হচ্ছে 3 হচ্ছে সরকার ও ব্যক্তি যৌথ উদ্যোগে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংককে বলা হয় সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। রূপালী ব্যাংক লিমিটেড এই ধরনের একটা ব্যাংকের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। সরকারের বিশেষ আইন ও সংবিধানের বিশেষ অধ্যাদেশ দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংককেই স্বায়ত্তশাসিত ব্যাংক বলে। বাংলাদেশ ব্যাংক একটা স্বায়ত্তশাসিত ব্যাংকের একটা উদাহরণ। কেমন? আশা করি তোমরা মালিকানার ভিত্তিতে যে ব্যাংকে 4 ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটাই তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। কেমন? এরপর আমরা যেটা আলোচনা করব কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। কেমন? কার্যভিত্তিক শ্রেণী বিভাগের অনেকগুলো ব্যাংক আছে। আমরা আজ এতটুকু আলোচনা করার সুযোগ পাবো না সময়ের স্বল্পতার কারণে। আমরা আজ যতটুকু পারি আলোচনা করবো, বাকিটুকু পরবর্তী ক্লাস আমরা আলোচনা করার চেষ্টা করবো। কেমন? প্রথমেই কার্যভিত্তিক যে ব্যাংক আছে সেগুলিকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, অনেকগুলো আছে বিশেষায়িত ব্যাংক। এরপর হচ্ছে অন্যান্য ব্যাংক, তার মধ্যে অনেকগুলো ব্যাংক আছে। কেমন? প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংক। সরকারের বিশেষ আইনের দ্বারা গঠিত এবং সরকারি মালিকানায় থাকা অবস্থায় এই যে নোট ও মুদ্রার প্রচলন একক অধিকারী, মুদ্রা বাজারের অভিভাবক, সরকারের অভিভাবক, অন্যান্য ব্যাংকের অভিভাবক, এই যে ভূমিকা পালন করে থাকে তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তাহলে কি বলতে পারবো আমরা? কেন্দ্রীয় ব্যাংক এমন একটি ব্যাংক সরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণে থাকে। নোট ও মুদ্রার প্রচলন, অন্যান্য ব্যাংকের ব্যাংকার সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করে
তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। পৃথিবীর প্রত্যেকটা দেশে কেন্দ্রীয় ব্যাংক থাকে একটি, বাংলাদেশও সেটা একটি, সেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইন্ডিয়াতে যেটা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত প্রত্যেকটা দেশে এক একটি ব্যাংক থাকে, যার প্রধান কাজ হচ্ছে সে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, যার উদ্দেশ্য কিন্তু কি নয়, মুনাফা অর্জন নয়। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তাহলে বাণিজ্যিক ব্যাংকটা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক তার ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে আমানত সংগ্রহ, ঋণ দান, বিনিয়োগের বাট্টাকরণ, চেক স্থানান্তর, পে অর্ডার ইত্যাদি কার্যাবলী সম্পাদন করে তাকে বলবো যে বাণিজ্য ব্যাংক। বাণিজ্য ব্যাংকের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করবে, তাকে বলবো যে আমরা বাণিজ্যিক ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বিশেষ কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে ব্যাংক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় বিশেষায়িত ব্যাংক। বিশেষ কোনো উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য, বিশেষ কোনো লক্ষ্যটাকে বাস্তবায়নের জন্য যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় বিশেষায়িত ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখানে যেটা আলোচনা করি সেটা হচ্ছে কৃষি ব্যাংক। প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কৃষি ব্যাংক। কোনো দেশে কৃষিকাজ উন্নয়নের জন্য, কৃষিকাজকে সমৃদ্ধিশালী করার জন্য, কৃষিখাতের সম্প্রসারণের জন্য যে ব্যাংক গঠিত, পরিচালিত হয় তাকে বলা হয় কৃষি ব্যাংক। এই কৃষি ব্যাংকটায় সে দেশে কৃষকদের ঋণ দান এবং পরামর্শ এবং তাদের যে কৃষি সরঞ্জাম সরবরাহগুলো নিশ্চিতকরণের জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে কৃষি ব্যাংক। অর্থাৎ সেই দেশের সামগ্রিক কৃষিখাতের উন্নয়নের জন্য এই ব্যাংক কি করবে, কাজ করবে। তাদেরকে সহজ শক্তি ঋণ দান বলেন, তাদেরকে পরামর্শ বলেন, সঠিক সময়ে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করার যে ভূমিকা পালন করে সেটার নাম হচ্ছে কৃষি ব্যাংক। এরপর আমরা আলোচনা করতে পারি শিল্প ব্যাংক। যে কোনো দেশে শিল্প খাতে প্রচুর মূলধন প্রয়োজন পড়ে এবং সেই শিল্প খাতের উন্নয়নের জন্য যে ব্যাংক কাজ করে তাকে বলা হয় শিল্প ব্যাংক। তো শিল্পকে সম্প্রসারণের জন্য, শিল্পকে আরো উন্নতি করার জন্য যে ব্যাংক কাজ করে সেটার নাম হচ্ছে শিল্প ব্যাংক। এবং বাংলাদেশে কাজ করে সেটা হচ্ছে বাংলাদেশ শিল্প ব্যাংক। কৃষি ব্যাংকের জন্য কাজ করে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাহলে আজ এতটুকুই। পরবর্তী দিন তোমাদের সামনে আরেকটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।